হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এক্সাম অ্যালবাম। আজকে আমাদের এক্সাম হলো। কোশ্চেন তো খুবই সহজ হয়েছে। তো আমরা এখন কোশ্চেনটা ডিটেলসে সলিউশন আমরা সলভ করব এবং তার পেপারটা অ্যানালিসিস করব। তোমরা চলো দেখে নাও। আচ্ছা, প্রথমে আমরা ডিসকাস করব ক্যাটাগরি 1 এর কোশ্চেন। ক্যাটাগরি 1 এর কোশ্চেন, তার মানে একটা অপশন কারেক্ট হবে। প্রথম প্রশ্ন কি আসছে? 41, একটি আলোকরশ্মি বায়ু থেকে কাঁচ মাধ্যমে 30 ডিগ্রি আপাতন কোণে আপতিত হয়ে 20 ডিগ্রি প্রতিসরণ কোণ সৃষ্টি করে। তাহলে রশ্মিটির চ্যুতি হলো, তাই রশ্মির চ্যুতি কেমন হবে? দেখো, এটা হলো আমাদের আপতন কোণ, এটা হলো আমাদের প্রতিসরণ কোণ। তাহলে এখানে যদি আলোকরশ্মি প্রতিসরণ না হতো তাহলে সোজা রাস্তায় বেরিয়ে যেত। তাহলে সোজা রাস্তায় না গিয়ে যেটা বেঁকে গেছে তার জন্য তৈরি হলো কি? চ্যুতিকোণ। ডেল এর মান কি হয়? যেহেতু আই এর মান বেশি, আই মাইনাস আর। আপাতন কোণ আই এর মান কত? আই এর মান হলো 30 ডিগ্রি আপাতন কোণ। তাহলে 30 ডিগ্রি মাইনাস কত হবে? প্রতিসরণ কোণ 20 ডিগ্রি। 20 ডিগ্রি বিয়োগ করে দাও, তাহলে আমরা পেয়ে গেলাম 10 ডিগ্রি। তাহলে এটার অ্যান্সার কি হবে? অপশন সি। ক্লিয়ার হলো? খুবই সহজ প্রশ্ন এসছে। নেক্সট এসো। নেক্সট হলো যে একটি মৌলের 12টি ইলেকট্রন আছে, পর্যায় সারণীতে এই মৌলের অবস্থান। দেখো, ইলেকট্রন সংখ্যা 12টা, তাহলে প্রোটন সংখ্যা কটা হবে? ইলেকট্রন সংখ্যা ইজ ইকুয়াল টু প্রোটন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা হচ্ছে গিয়ে 12। একটু কালার চেঞ্জ করে নিই। দেখো, প্রোটন সংখ্যা কত? 12। এবার এর ইলেকট্রন বিন্যাস কেমন হবে? প্রথম কক্ষে দুটো, ঠিক আছে, n is equal to 1 এ সেখানে কটা ইলেকট্রন থাকবে? দুটো। n is equal to 2 তে কটা ইলেকট্রন থাকবে? 8টা। তারপর n is equal to 3 তে কটা ইলেকট্রন থাকবে? দুটো। টোটাল কত হলো? 12। তাহলে এখানে পর্যায় কটা হবে? 3টে পর্যায় হবে। 1 2 3, 3টে পর্যায়। শ্রেণী কটা হবে? সর্ববহিস্থ কক্ষে যে কটা ইলেকট্রন থাকে শ্রেণী হলো সেটা। তাহলে সর্ববহিস্থ কটা ইলেকট্রন আছে? দুটো। তাহলে শ্রেণী হবে 2 নাম্বার। তাহলে শ্রেণী 2, পর্যায় 3। তাহলে এটার আমাদের অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার হলো? তারপরে এসো যে একটি লেন্সের শক্তি -2.0 ডায়োপ্টার, এর ফোকাস দৈর্ঘ্য কত? দেখো, যখনই এটা ডায়োপ্টার বলে দেওয়া হয়েছে নেগেটিভ, তার মানে কি এটা অবতল লেন্স, তাহলে এর ফোকাস দৈর্ঘ্যও কি হবে? নেগেটিভে হবে। তাহলে অপশন এ অ্যান্ড সি এর মধ্যে কোনোটাই হবে না। তাহলে হবে কোনটা? বি আর ডি এর মধ্যে। এবার দেখো, আমরা কি জানি? আমরা জানি ফর্মুলা কি আছে? P ইকুয়াল টু 1/f। তাহলে f ইজ ইকুয়াল টু কি হবে? 1/p। তাহলে 1/p এর মান কত? 2.0। তাহলে আমরা কত পাবো? 0.5। তাহলে অ্যান্সার কি হবে? -0.5 মিটার। ক্লিয়ার হলো? তাহলে এবারে এসো, এটার অ্যান্সার হলো অপশন ডি, 0.5 মিটার এবং মাইনাস। তারপরে এসো, আলোর একটি ফোটনের শক্তি তার কিসের সমানুপাতিক হয়? আমরা ফর্মুলা কি জানি? E ইকুয়াল টু এইচ নিউ। এইচটা কি? প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবক একটা কনস্ট্যান্ট। তাহলে E প্রপোর্শনাল টু নিউ। তাহলে কি হবে? কম্পাঙ্কের সমানুপাতিক হবে। ক্লিয়ার হলো? তারপরে এসো, একটি শব্দ তরঙ্গ বাতাস থেকে জলে গমন করলে যে রাশি অপরিবর্তিত থাকে, আমরা কি জানি? আলো তরঙ্গ দৈর্ঘ্য, বেগ, বিস্তার এগুলো সব পরিবর্তিত হয়, ঠিক আছে? কেন? তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হয় বলেই প্রতিসরণটা ঘটে। তাহলে কি চেঞ্জ হয় না? কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না। কম্পাঙ্ক সবসময় ধ্রুবক থাকে। তাই ধ্রুবক মানে কি? অপরিবর্তিত থাকে। তারপরে এসো, একটি তরঙ্গের কম্পাঙ্ক 50 হার্জ আর তরঙ্গ দৈর্ঘ্য 2 মিটার। তাহলে কি আছে? একটি তরঙ্গের কম্পাঙ্ক 50 হার্জ আর তরঙ্গ দৈর্ঘ্য 2 মিটার। আমরা কি জানি? v ইকুয়াল টু n ল্যামডা, এই ফর্মুলা জানি। তাই তরঙ্গের বেগ কি করে বের করবো? n এর মান 50, ল্যামডা এর মান কত? 2। তাহলে 100, ঠিক আছে, মিটার পার সেকেন্ড। তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। তারপরে এসো 47, নিচের উপাদানগুলির মধ্যে কোনটি সবচেয়ে কম সক্রিয়? কম সক্রিয় কারা হয়? কম সক্রিয় হয় নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় মৌল যারা, এরা হলো কম সক্রিয়। নিষ্ক্রিয় মৌলগুলোর নাম মনে রাখার জন্য আমরা কি বলে দিয়েছিলাম? তোমার ক্লাসে পড়িয়েছি, আমি পড়ানো হয়েছে। এটা কি পড়ানো হয়েছিল? যে হিনি আরকার এক্স রান। দেখো, এইভাবে যদি তুমি মনে রাখো তাহলে দেখো
হিনি আর কার এক্স রান। দেখো এখানে কি আছে, এখানে হিনি আর কার আমরা যেমন জানি যে তেন্ডুলকর, এরকম তেন্ডুলকরের ভাই হিনি আর কার, এভাবে মনে রাখো নাম। তাহলে হিনি আর কার 10 রান মানে কি 10 রান করেছিল। তাহলে এর মধ্যে যে সমস্ত মৌলগুলো আছে এরা সবাই নিষ্ক্রিয় মৌল এবং এদের নাম তুমি পরপর মনে রাখতে পারবে, হিনি আর কার এক্স রান। তাহলে এখানে যারা আছে এরা সবাই কিন্তু কম সক্রিয়, নিষ্ক্রিয় প্রকৃতির। তাহলে আর্গন হবে রাইট অ্যান্সার। বোঝা গেল? এরপরে এসো যে চাপের এসআই একক কি। চাপ, চাপ কি করে প্রকাশ করা হয়? চাপ হচ্ছে গিয়ে বল বাই ক্ষেত্রফল। তাহলে আমরা লিখলাম নিউটন পার মিটার স্কোয়ার। এই নিউটন পার মিটার স্কোয়ারকে কি বলি আমরা? পাস্কাল বলি। তাহলে এখানে অ্যান্সার কি হবে? পাস্কাল। অপশন সি হবে রাইট অ্যান্সার। বোঝা গেল? তারপরে এসো নেসলার বিকারককে সাথে বিক্রিয়া করলে নিচের কোনটি বাদামি রঙের অর্ধক্ষেপ তৈরি করে? আচ্ছা, এটা তো আমরা অ্যামোনিয়ার একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া, ঠিক আছে। নেসলার বিকারকের সঙ্গে কি বিক্রিয়া ঘটে? আমরা জানি একটা বাদামি রঙের অধক্ষেপ তৈরি করে, ঠিক আছে। তারপরে এসো 2 কেজি পরিমাণ, 50-এর দাগ, 2 কেজি পরিমাণ জলের তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে পরিমাণ তাপশক্তি প্রয়োজন তা হলো। আচ্ছা, কতটা তাপশক্তি দিতে হবে সেটা আমরা কি করে মেজার করি? সেটা হচ্ছে কিউ দিয়ে মেজার করি। কিউ ইজ ইকুয়াল টু এম সি ডেল টি, ঠিক আছে। বা আমরা এস দিয়েও বলতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এম এর মান কত এখানে? 2 কেজি। সি এর মান কত? 4200, ঠিক আছে। আর ডেল টি এর মান কত? 10। ঠিক আছে, এবারে এসো তাহলে কত হবে এটা? 84,000, তার মানে 84 কিলো জুল। ক্লিয়ার হয়েছে? বেশ, তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। এরপরে এসো ক্যালসিয়াম ফসফেটের সঠিক সংকেত। আচ্ছা, এটা আমাদের মুখস্থ রাখার প্রশ্ন, কিছু করার নেই। CA3PO4 2, অপশন ডি হবে রাইট অ্যান্সার, ক্যালসিয়াম ফসফেট। বেশ, তারপরে 52 কি বলছে? একটি বস্তুর উপর কৃতকার্য যে রাশির উপর নির্ভর করে না। আচ্ছা, কৃতকার্য কি করে বের করি আমরা? W ইজ ইকুয়াল টু FS cos থিটা। তাহলে কিসের উপর নির্ভর করে? বলের উপর নির্ভর করে, ঠিক আছে, সরণের উপর নির্ভর করে। cos থিটা, cos থিটা জিনিসটা কি? দুটো বল আর সরণের মাঝখানের যে কোণ থিটা, সেটা, ঠিক আছে। তাহলে এই তিনটে বিষয়ের উপর নির্ভর করছে। নির্ভর করে না কিসের উপরে? বস্তুর প্রাথমিক বেগ, ঠিক আছে, ইউ এর উপর নির্ভর করে না। তারপরে এসো ব্রাইন হলো একটি দ্রবণ। ব্রাইনটা কি? যে জলে অনেক বেশি পরিমাণ NaCl দ্রবীভূত থাকে। NaCl কি? যে লবণ, খাদ্য লবণ। এই খাদ্য লবণের কনসেন্ট্রেশন বা তোমার ঘনত্ব যদি অনেক বেশি থাকে সেটাকে আমরা কি বলি? ব্রাইন দ্রবণ। তাহলে NaClটাই হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। এই ব্রাইন দ্রবণ কোথায় ব্যবহার করা হয়? ব্রাইন দ্রবণ ব্যবহার করা হয় খাদ্যদ্রব্য সংরক্ষণে। যখন আমরা অনেক বেশি নুন দেওয়া হয়, খাদ্য লবণ যখন কোনো বস্তু দেওয়া হয় তখন সেটা কি হয়? সহজে পচে না, ঠিক আছে। তাহলে ব্রাইন দ্রবণ কি? সোডিয়াম ক্লোরাইড। এরপরে এসো নিচের কোন দ্রবণে H+ আয়নের ঘনত্ব সবচেয়ে বেশি? আচ্ছা, এখানে কি কি আছে দেখো, প্রত্যেকটার পিএইচ পাশে মেনশন করে দেওয়া হয়েছে। তার মানে কি? যে আমরা এটা হিসাব করব পিএইচ থেকে। পিএইচ কি? পিএইচ এর মান যত কমে হাইড্রোজেন আয়ন H+ আয়নের ঘনত্ব কি হয়? তত বেশি হয়। তাহলে আমরা জানি পিএইচ স্কেলে এখানে হচ্ছে গিয়ে এদিকে গেলে কি হচ্ছে? ইনক্রিজ করছে, আর এদিকে গেলে ডিক্রিজ করছে। যত ডিক্রিজ করবে মান তত বেশি H+ আয়নের ঘনত্ব বাড়বে, যেহেতু আমরা RNA তত্ত্ব থেকে জানি এটা। তাহলে সব থেকে কম কার আছে? লেবুর রসে। তাহলে পিএইচ 2.2, এটাতে H+ আয়নের ঘনত্ব সবচেয়ে বেশি। গ্যালভানাইজেশনের সময় লোহার উপর কোন ধাতু লেপন করা হয়? খুবই সহজ প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে দস্তা লেপন করা হয়, ঠিক আছে। দস্তা দেওয়াকে আমরা বলি গ্যালভানাইজেশন। তারপরে এবারে এসো ক্যাটাগরি 2 এর কোশ্চেন। ক্যাটাগরি 2 এর কোশ্চেন কেমন? যে এখানে একটা অপশন কারেক্ট হতে পারে অথবা একের বেশি অপশনও কারেক্ট হতে পারে। সবসময় যে একের বেশি অপশন কারেক্ট হবে এমনটা নয়, ঠিক আছে। চলো আমরা কোশ্চেনগুলো সলভ করি, দেখতে পাবে।
কি বলছে যে এক জোড়া আইসোটোপে থাকে, কি থাকে, আমরা আইসোটোপ কাদেরকে বলি, আইসোটোপের শেষে কি থাকে সেখান থেকে মনে রাখবে প্রোটন, তাহলে কি, যাদের প্রোটন সংখ্যা সমান। তাহলে এখন যদি প্রোটন সংখ্যা সমান হয় তাহলে একই সংখ্যক প্রোটন থাকে, তাহলে অপশন এ রাইট। ঠিক আছে, তারপরে এসো, আমরা জানি পরমাণু নিস্তড়িত, তাহলে পরমাণুতে যে কটা প্রোটন থাকবে ইলেকট্রনের সংখ্যাও ঠিক সেই কটা, তাহলে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা দুটোই কি হবে, সমান হবে। বোঝা গেল? বেশ, তারপরে এসো যে একই সংখ্যক নিউট্রন, একই সংখ্যক ভর সংখ্যা এগুলো আর হবে না। বোঝা গেছে? তারপরে এসো, একজন ব্যক্তি একটি 50 কেজি বস্তুকে 2 মিটার উচ্চতায় তুললে যে কৃতকার্য হয় তার মান হলো, তার মান কত? আচ্ছা, আমরা বের করব কি এখানে, আমরা এখানে মেজার করব কৃতকার্য, ভালো করে বোঝো, আমরা মেজার করব কৃতকার্য। কৃতকার্য বের করতে গেলে আমরা কি জানি যে কোনো বস্তুতে যতটা কাজ করলাম সেটা তার মধ্যে স্থিতিশক্তি হিসাবে জমা থাকে। যেহেতু আমরা বস্তুর উপরে তুলছি, তাহলে মহাকাশের বিপরীতে যখন তুলব তখন আমরা যতটা কাজ করব সেটা কি হবে, সেই বস্তুর মধ্যে স্থিতিশক্তি হিসাবে জমা থাকবে। এবার দেখো, তাহলে এখানে স্থিতিশক্তির মান বের করতে পারলেই আমাদের কিন্তু কৃতকার্যের মানটা আমরা বের করতে পারবো। তাহলে mgh, m কত, 50 কেজি, তাহলে 50 লিখে দাও, g কত, 9.8, কোনো সমস্যা নেই, h কত, 2 মিটার, মাল্টিপ্লাই করো, কত হচ্ছে 100 ইন্টু 9.8, তাহলে 9800, তাহলে অপশান এ হবে অ্যান্সার। তাহলে দেখো, এটা হচ্ছে ক্যাটাগরি 2 এর কোশ্চেন, কিন্তু এখানে একটাই উত্তর আমরা পেয়েছি। নেক্সট কোশ্চেনে চলো, ব্রোঞ্জের প্রাথমিক উপাদানগুলো কি কি? ব্রোঞ্জে কি থাকে, টিন থাকে আর তামা থাকে। ঠিক আছে, ব্রোঞ্জ Cu প্লাস কি থাকে, Tn থাকে। ঠিক আছে, বেশ, Tn নয় Sn। ঠিক আছে, এরপরে এসো, দুটি সমান ধারককে শ্রেণী এবং সমান্তরালে যুক্ত করলে সমতুল্য ধারকত্ব হবে। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, এটা আমরা সবাই রোধের শ্রেণী সমবায় এবং রোধের সমান্তরাল সমবায়ের ফর্মুলাটা জানি। আচ্ছা, রোধের ক্ষেত্রে কি হয় বলতো, R ইকুয়াল টু, যদি আমরা প্যারালেল নেই, ঠিক আছে, আচ্ছা আমরা আগে সিরিজটা করি, আমরা দাঁড়াও কালার চেঞ্জ করে নিই। ঠিক আছে, দেখো, যদি R ইজ ইকুয়াল টু আমরা সিরিজ নেই তাহলে কি হয়, R1 প্লাস R2, আর যদি R প্যারালাল নেই তাহলে কি হবে, 1/R1 প্লাস 1/R2। এবার মনে রাখবে, রোধের ক্ষেত্রে ফর্মুলাগুলো যেমন যখন আমরা ধারকে যাব এগুলো উল্টে যাবে। ধারকের ক্ষেত্রে কি হবে, সি যদি আমরা সিরিজে নেই তাহলে কি হবে, যেহেতু আমরা দুটো নিয়েছি এখানে, ঠিক আছে, দুটোর ক্ষেত্রে কি হয়, C1 C2 ডিভাইড বাই C1 প্লাস C2, আর CP ইকুয়াল টু কি হবে, C1 প্লাস C2। ঠিক আছে, তাহলে এবার দেখো, বলেছে কি যে দুটি সমান ধারক, তাহলে আমি ধরে নিলাম সেটার মান কত, সেটার মান হচ্ছে C। এবার এসো, শ্রেণীতে যোগ করা হয়েছে আর সমান্তরালে যোগ করা হয়েছে। শ্রেণীতে যোগ করলে কি হবে, এটা সিরিজে, তাহলে C মাল্টিপ্লাই C করলাম আর নিচে C প্লাস C করলাম, C স্কোয়ার 2C, তাহলে C/2। তাহলে শ্রেণী সমবায়ে যোগ করলে আমরা পাবো C/2। এবারে এসো, তাহলে C/2 হয়ে গেল। এবারে এসো, সমান, আমরা এবার করব প্যারালাল, ঠিক আছে, সমান্তরালে আছে, তাহলে C প্লাস C, তাহলে কত হবে, 2C। তাহলে একটা উত্তর হলো C/2 আর একটা হলো 2C, C/2 2C, তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। বেশ, নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে, যে একটি গাড়ি সমত্বরণে 10 সেকেন্ড সময়ে 10 মিটার পার সেকেন্ড থেকে 30 মিটার পার সেকেন্ড গতিবেগ প্রাপ্ত হয়, তার ত্বরণের মান কত? খুবই সহজ প্রশ্ন। ত্বরণের মান আমরা কি করে বের করতে হয়, আমরা জানি যে A ইকুয়াল টু V মাইনাস ইউ বাই টি, অত্যন্ত পাতি কোশ্চেন। 30 মাইনাস 10 ডিভাইডেড বাই টি কত, 10 সেকেন্ড, তাহলে 20/10, তাহলে কত হবে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
বোঝা গেল? তাহলে এখানে টোটাল 5টা আমরা ক্যাটাগরি 2 এর কোশ্চেন পেয়েছি, যেখানে আমরা দেখলাম যে অনেকগুলো কোশ্চেনের ক্ষেত্রেই কি আছে, কেবলমাত্র একটাই আমরা উত্তর পেয়েছি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে উত্তর কোনটা হবে? অপশন বি হবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? তাহলে এখন ক্যাটাগরি 2 এর কোশ্চেন হলে সেক্ষেত্রে আমরা একটা দুটো যা খুশি হতে পারে। ঠিক আছে, তবে বাকি অপশনগুলো কিন্তু দেখতে হবে। ম্যাথ আছে, নিউমেরিক্যাল প্রবলেম আছে, সলভ করলাম, একটা উত্তর সঙ্গে সঠিক হয়েছে, ঠিক আছে, তাহলে বাকি উত্তরগুলো কিন্তু আমরা চেক করে দেখবো। আচ্ছা, তোমরা তাহলে আমাদের অ্যান্সার কি এর সঙ্গে কত পাচ্ছ সেটা এক্স্যাক্টলি মিলিয়ে দেখো। ঠিক আছে, তোমরা আমাদের অ্যাপ ডাউনলোড করো, সেখানে তোমরা মক টেস্ট দিতে পারবে, দিয়ে এই কোশ্চেনের মক টেস্ট দিতে পারবে, দিয়ে তুমি এক্স্যাক্ট কত পাচ্ছ সেটা দেখে নাও, নিয়ে সেটা আমাদেরকে জানাও। 2026-এ যারা অ্যাডমিশন নিতে চাও তারা আমাদের অ্যাপটা ডাউনলোড করতে পারো এবং আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটাতে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে। ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বারটা আবার দেখে নাও, এটাই আমাদের কন্ট্যাক্ট নাম্বার 8509386897। ক্লিয়ার হলো? তারপরে এসো, বেশ, স্কোর কত হয়েছে, কত পাচ্ছ আমাদের মক টেস্টের, তোমরা মক টেস্টে দাও, এক্স্যাক্টলি কত পাচ্ছ সেটা আমাদেরকে তোমরা জানাও। ঠিক আছে, কমেন্ট সেকশনে। বেশ, তারপরে এসো, এখানে হুইচ সাবজেক্ট ওয়েন্ট ওয়েল ফর ইউ, কোন সাবজেক্টটা তোমরা খুব ভালো স্কোর করতে পেরেছো? লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ, ম্যাথ, ঠিক আছে, লজিক্যাল রিজনিং, জিকে, কমেন্ট করে জানাও। ঠিক আছে, কোন সেকশনে তোমার খুব ভালো হয়েছে। এরপরে এসো, হোয়াট ডিড ইউ স্কোর, নিচে কমেন্ট সেকশনে তুমি জানিয়ে দাও যে তোমার স্কোর কত এসছে। থ্যাংক ইউ এভরিওয়ান।